প্রিয় দর্শক, আশা করি ভালো আছেন। আমিও ভালো আছি। তো বিগত দিনে হিন্দু আইনের উপর ধারাবাহিক আলোচনা করছি। সেই ধারাবাহিকতায় আজকেও দু তিনটি পয়েন্টের উপরে বা বিষয়ের উপরে আলোচনা করব। তো প্রিয় দর্শক, আজকে যেই তিনটি জিনিস নিয়ে আলোচনা করব সেগুলো হচ্ছে হিন্দু আইনে ফ্যাক্টাম্বলেট নীতি, দ্বিতীয় যেটি আলোচনা করব সেটা হলো হিন্দু আইনে মতবাদ কাকে বলে, এবং তৃতীয় যেটি আলোচনা করব সেটি হচ্ছে হিন্দু আইনে বিভিন্ন মতবাদ। তো আমরা ফ্যাক্টাম্বলেট নীতিতে আগে যাই। ফ্যাক্টাম্বলেট হচ্ছে যে কাজ করা উচিত নয়, যদি সে কাজ করা হয়ে থাকে তবে পরবর্তীতে সেটি বৈধ হিসাবে গণ্য করা। বাংলাদেশে প্রচলিত দায়ভাগ মতবাদে এই ফ্যাক্টাম্বলেট হচ্ছে একটি নীতি। বলতে কি এটি কখনো হিন্দু আইনের উৎস হিসাবে গণ্য নয়, যদিও অনেকেই এই ফ্যাক্টাম্বলেট নীতিকে হিন্দু আইনের উৎস হিসাবে বিবেচনা করছেন। তো আইনের দু ধরনের নিয়ম আছে। একটি হচ্ছে ডাইরেক্টরি, যাকে আমরা বলি নির্দেশমূলক বাংলায়, আরেকটি হচ্ছে ম্যান্ডাটরি, যাকে আমরা বলি আদেশমূলক। তো আমাদের আর্য ঋষিগণ কিছু কিছু কাজ করতে আমাদেরকে নিষেধ করেছেন, সেগুলোকে তারা অনুচিত বলেছেন। তারপরেও যদি বলবো যে দায়ভাগ মতবাদের কোনো ব্যক্তি যদি সেরকম কাজ করে ফেলে তবে সেটাকে বৈধ হিসাবে গণ্য করাই হচ্ছে ফ্যাক্টাম্বলেট। এই ফ্যাক্টাম্বলেট এটা মূলত রোমান প্রবচন। পরবর্তীতে আমাদের ভারতীয় উপমহাদেশে এসে এটা দায়ভাগ মতবাদ এবং মৃতকরা মতবাদে অনুপ্রবেশ করেছে এবং ব্যবহৃত হচ্ছে। তো ফ্যাক্টাম্বলেট নীতির সম্পর্কে বলতে গেলে যদি আমরা এই ব্যাপারে দু একটি উদাহরণ দেই তাহলে সেটা ক্লিয়ার হয়ে যাবে। তো প্রথম উদাহরণে আমি বলবো যে আমাদের হিন্দু আইনে বিবাহের সময় কন্যা সম্প্রদান করতে হয়। যদি সেই কন্যা নাবালিকা হয় তাহলে তার অভিভাবককে সম্প্রদান করতে হয়। কিন্তু কোনো নাবালিকা মেয়ে যদি সে নিয়ম নীতি ভঙ্গ করে বেআইনিভাবে সে নিজেই কোনো ছেলেকে বিবাহ করে ফেলে অথবা কোনো ছেলে তাকে বিবাহ করে ফেলে, পরবর্তীতে সেটা বৈধ হিসাবে গণ্য করা নেওয়াটাই হচ্ছে ফ্যাক্টাম্বলেট নীতি। অর্থাৎ ফ্যাক্টাম্বলেট নীতির মাধ্যমেই সেটাকে বৈধ হিসাবে সমাজের মানুষ বিবেচনা করে বা গণ্য করে। প্রিয় দর্শক, পাশাপাশি আরেকটা উদাহরণ দিচ্ছি। হিন্দু আইনে একমাত্র সন্তানকে দত্তক দেওয়া যায় না। যদি কেহ সে একমাত্র সন্তানকে দত্তক দেয় বা নেয় তাহলে পরবর্তীতে সেটা ফ্যাক্টাম্বলেট নীতির মাধ্যমে বৈধ হিসাবে গণ্য করা যায়। তো এই ব্যাপারে একটা বিখ্যাত মামলাও হয়েছে। সেই মামলাটির বাদী বিবাদী ছিল শ্রী বালাসু বনাম শ্রী বালাসু। এই মামলায় এই ফ্যাক্টাম্বলেট নীতিটা ভালোভাবে স্থিরকৃত হয়েছে। তো প্রিয় দর্শক, এখন আমরা দ্বিতীয় পয়েন্টে যাব। সেটি হলো যে হিন্দু আইনে মতবাদ কাকে বলে। একটি বিষয় নিয়ে একাধিক সংজ্ঞা এবং যদি একাধিক ব্যাখ্যা দেওয়া হয় এবং পরবর্তীতে সেটা অধিক সংখ্যক লোক কর্তৃক সমর্থিত হয়, সেটাই হচ্ছে মতবাদ বা সেখানে বিভিন্ন মতবাদের প্রতিফলন ঘটে। আমাদের হিন্দু আইনও এর কোনো ব্যতিক্রম নেই। বলতে কি মতবাদ হিন্দু আইনের ভাষ্যকারদের, যারা হিন্দু আইনের বিশিষ্ট ব্যক্তি বা
ভাষ্যকার তারা বিভিন্ন সময়ে বিভিন্ন যুক্তি দিয়েছেন, বিভিন্নভাবে ব্যাখ্যা দিয়েছেন এবং পরবর্তীকালে সেগুলি বিভিন্ন লোক কর্তৃক সমর্থিত হয়েছে। তাই সেগুলোকে আমরা হিন্দু আইনের মতবাদ বলে থাকি। হিন্দু আইনের পরিধিভুক্ত বিষয়গুলি হচ্ছে উত্তরাধিকার, স্বপিণ্ডের যোগ্যতা, দত্তক, তারপরে সম্পত্তি হস্তান্তর, আচার আচরণ, রীতিনীতি ইত্যাদির উপর আমাদের ভাষ্যকারগণ স্ব যুক্তি প্রদর্শন করেছেন, বিভিন্ন মতামত দিয়েছেন এবং পরবর্তীতে সেগুলি বিভিন্ন তথা অধিক সংখ্যক লোক কর্তৃক সমর্থিত হয়েছে এবং অনুবর্তিত হয়েছে। সেগুলিকে আমরা বলি হিন্দু আইনের মতবাদ। তো হিন্দু আইনের বিভিন্ন মতবাদ নিয়ে এখন আলোচনা করব। মূলত হিন্দু ভাষ্যকারগণের মতাদর্শের দরুন বেশ কিছু মতবাদের সৃষ্টি হয়েছে। সেই মতবাদগুলোর মধ্যে প্রধান দুটি মতবাদ হচ্ছে, একটি দায়ভাগ মতবাদ, একটি মিতাক্ষরা মতবাদ। প্রিয় দর্শক, যদিও এই ব্যাপারে অতীতের আলোচনায় বলেছিলাম, তো আজকেও সেটা বলছি। তো বেশ কিছু মতবাদের মধ্যে প্রধান দুটি মতবাদ হচ্ছে দায়ভাগ মতবাদ এবং মিতাক্ষরা মতবাদ, যাকে আমরা ইংরেজিতে বলি দায়ভাগ স্কুল এবং মিতাক্ষরা স্কুল। এই মিতাক্ষরা মতবাদ আবার 5টি উপমতবাদে বা সাব স্কুলে পরিণত হয়েছে। সে 5টি উপমতবাদ কি কি? প্রথমটি হচ্ছে বেনারসপন্থী, মাদ্রাসপন্থী, বোম্বেপন্থী, তারপরে পাঞ্জাবপন্থী, আরেকটি পন্থী রয়েছে। তো এরকম 5টি উপমতবাদ মিতাক্ষরা মতবাদে রয়েছে। আর এই মিতাক্ষরা মতবাদ যেই অঞ্চলে প্রচলিত রয়েছে সেগুলি হচ্ছে আমাদের বাংলাদেশ, ভারতের পশ্চিমবঙ্গ এবং আসাম ব্যতীত অন্যান্য অঞ্চলের হিন্দুরা সেই মিতাক্ষরা মতবাদ দ্বারা পরিচালিত।